দেখতে দেখতে মিতুর সামনে বারান্দায় এসে দাঁড়ালো ভ্যাম্পায়ার ছেলে মেয়ে দুজন। ওদের দেখে ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করেছে মিতু। জোরে যে চিৎকার করবে বা দৌড়ে পালিয়ে যাবে সে সাহসটুকুও নেই মিতুর। মিতু বুঝতে পারছে আজকে ওর আর রক্ষা নেই। আগামীকাল সকালে হয়তো নিউজ পেপারে খবরে ওর নিউজই ছাপানো হবে। মিতুকে এমন ভয় পেতে দেখে ভ্যাম্পায়ার ছেলে মেয়ে দুজনের মুখে ফুটে উঠল ভয়ানক হাসি। তারপর ভ্যাম্পায়ার ছেলেটা এগিয়ে এলো মিতুর দিকে, আর মুহূর্তের মাঝে মিতুর গলায় নিজের বিশাল আকারের দাঁতগুলো বসিয়ে দিল। মিতুর চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে এলো। হঠাৎ কি হলো? মিতুকে ছেড়ে দিয়ে একটু দূরে গাছের সাথে আছড়ে পড়ল ভ্যাম্পায়ার ছেলেটা। আর মিতু নিচে ধপ করে পড়ে যেতে নিল, কিন্তু তার আগেই কেউ একজন ধরে ফেলল মিতুকে। মিতু জ্ঞান হারাবার আগে শুধু এতটুকু বুঝতে পারল যে ওর সামনে এক প্রকার যুদ্ধ চলছে কারো মাঝে, কিন্তু মিতু কারো চেহারায় ঠিক করে দেখতে পারল না। শ্রাবণ নিজের ভ্যাম্পায়ার রূপে ওই ছেলে ভ্যাম্পায়ারটাকে ছুঁড়ে ফেলে দিয়ে মিতুকে বাঁচিয়ে নেয়। আর তখনই মিতু জ্ঞান হারিয়ে নিচে পড়ে যেতে নিলে শ্রাবণী এসে ধরে ফেলে মিতুকে। কিন্তু মিতু শ্রাবণীকে দেখার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। ওদিকে শ্রাবণ আর শ্রাবণীকে দেখে হকচকিয়ে ওঠে ওই ভ্যাম্পায়ার ছেলে মেয়ে দুজন। তারপর দুজন মিলেই একসাথে আক্রমণ করে শ্রাবণের ওপর। এদিকে শ্রাবণী নিজের ভ্যাম্পায়ার রূপে এসে মিতুর গলায় নিজের বিশাল দাঁতগুলো বসিয়ে দেয়। তারপর সেখান থেকে ওই ছেলে ভ্যাম্পায়ারের ছেড়ে দেওয়া ভ্যাম্পায়ার বিষটুকু চুষে নেয়। কারণ ওই ভ্যাম্পায়ার বিষ যদি মিতুর শরীরে থাকত তাহলে মিতুর রক্ত পড়া কিছুতেই বন্ধ হতো না, আর রক্ত বমি হয়ে মারা যেত মিতু। মিতুকে কোলে নিয়ে মিতুর রুমের বিছানায় শুইয়ে দিয়ে এলো শ্রাবণী। তারপর বাইরে এসে দেখল শ্রাবণ আর ওই খারাপ ভ্যাম্পায়ার দুটোর মাঝে খুব মারামারি হচ্ছে। শ্রাবণী আর দেরি না করে শ্রাবণকে সাহায্য করতে চলে গেল। বেশ কিছুক্ষণ এভাবে মারামারি করার পর থেমে গেল সবাই। তখন শ্রাবণ ওই ভ্যাম্পায়ার দুটোকে রাগী গলায় জিজ্ঞেস করল, এভিক তিয়াসা, তোরা কেন এভাবে নিরীহ মানুষদেরকে রক্ত খেয়ে মেরে ফেলছিস? আর আজকে কিনা আমার বোনের বেস্ট ফ্রেন্ডের ওপর আক্রমণ করলি? তোরা কি ভুলে গেছিস আমিকে? আর আমি চাইলে তোদের কি করতে পারি? শ্রাবণের কথা শুনে রাগে ফোঁস করতে করতে এভিক বলল, তুমি কেন বারবার আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াও? আমরা জানি আমাদের চাইতে তোমার শক্তি অনেক বেশি, কিন্তু আমাদের শক্তিও কিছু কম নয়। আজকে আমরা কোনো মানুষ পাইনি রক্ত খাওয়ার জন্যে, তাই এই মেয়েটির ওপর আক্রমণ করেছিলাম। আমাদের রক্ত চাই তৃষ্ণা মেটানোর জন্যে। রক্ত খেতে চাইলে হিংস্র প্রাণীর রক্ত খাওয়া আমাদের মতো। এভাবে নিরীহ মানুষদেরকে কেন মারছো তোমরা? আর আমার প্রিয় বান্ধবীর দিকে নজর দেওয়ার সাহস কই পেলে তোমরা? রাগী গলায় বলল শ্রাবণী। শ্রাবণীর কথা শুনে তিয়াসা বলল, তোমরা তো পিওর ভ্যাম্পায়ার, তাই দিনের বেলাতেও তোমরা মানুষের সাথে চলাফেরা করতে পারো। তোমাদের শিকারেরও কোনো অভাব হয় না, কারণ তোমরা তো ভালো নিরীহ মানুষের রক্ত খাও না। কিন্তু আমরা মানুষের রক্ত ছাড়া কিছু খাই না। আজ না হয় তোমরা আমাদের হাত থেকে ওকে বাঁচিয়ে নিলে, কিন্তু ওর রক্তের স্বাদ যখন আমরা একবার পেয়েছি ওকে তো আমাদের চাই চাই। আর সেই সময়টাও বেশি দূরে নয়। কথাগুলো বলেই এভিকের হাত ধরে উড়ে চলে গেল তিয়াসা নামের ভ্যাম্পায়ার মেয়েটা। ওই ভ্যাম্পায়ার দুটো চলে যেতেই শ্রাবণ আর শ্রাবণী নিজের হিংস্র রূপ বদলে মানুষ রূপে ফিরে এলো।
তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে শ্রাবণ বলল, তুই আজকে রাতটা এখানে মিতুর কাছেই থাক শ্রাবণী। কারণ এভিক আর তিয়াসাকে কোনো বিশ্বাস নেই ওরা আবারও আসতে পারে। একবার যখন মিতুর রক্তের স্বাদ পেয়েছে ওরা, তখন ওরা যে করেই হোক মিতুর রক্ত খাওয়ার জন্যে উন্মাদ হয়ে থাকবে। ঠিক আছে ভাইয়া, আমি মিতুর কাছে থাকছি। কিন্তু তুমি কই যাবে এখন? আমিও আছি আশেপাশেই, দরকার পড়লে আমায় ডেকে নিস। হুমম ঠিক আছে। কথাগুলো বলেই শ্রাবণ উড়ে কোথাও চলে গেল। আর শ্রাবণী মিতুর রুমে গিয়ে মিতুর গলায় ব্যান্ডেজ করে মিতুর পাশেই বসে রইল। গভীর ঘুমে তলিয়ে আছে দুজন বৃদ্ধ বৃদ্ধা। গরিব বলে তালপাতা দিয়ে কোনো রকমে একটা কুঁড়েঘর বানিয়ে তার মাঝে বাস করে এই দুজন। এভিক আর তিয়াসার আগে আর রক্তের তৃষ্ণায় ফোঁস ফোঁস করতে করতে গিয়ে নামল সেই বৃদ্ধ ও বৃদ্ধার ঘরের সামনে। তারপর আর এক মুহূর্তও দেরি না করে তালপাতার তৈরি বেড়া ফাঁক করে তার ভিতর ঢুকে পড়ল তিয়াসা আর এভিক। আর মুহূর্তেই দুজন ওই বৃদ্ধ বৃদ্ধার গলায় নিজেদের সূচালো দাঁতগুলো বসিয়ে দিল। তারপর জোকের মতো করে রক্ত চুষে চুষে খেতে লাগল। এমনিতেই বয়স্ক মানুষ, তার ওপর ঘুমের মাঝে এমন আক্রমণ হওয়ায় চিৎকার করারও সময় পেল না বৃদ্ধ বৃদ্ধা দুজন। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ল তারা। রক্ত খাওয়া শেষ করে পৈশাচিক হাসি দিল এভিক আর তিয়াসা। তারপর আবার মুখে গম্ভীর ভাব এনে এভিক রাগী গলায় বলল, আমার ওই মেয়েটাকে চাই তিয়াসা। ওর রক্তের স্বাদটা এখনো লেগে আছে আমার মুখে, যে স্বাদ আমি এই বৃদ্ধর রক্ত খেয়ে পেলাম না। শান্ত হও এভিক, আমাদের ভুলে গেলে চলবে না যে ওই শ্রাবণ আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ভ্যাম্পায়ার। ওই শ্রাবণ আর শ্রাবণী দিনের বেলাতেও মানুষের সাথে মিশে থেকে চলাচল করতে পারে, কিন্তু আমাদের শক্তি রাতের মাঝেই সীমাবদ্ধ। আমরা চাইলেও দিনের আলোয় বাইরে বের হতে পারব না। তাহলে তখনই আমাদের ভস্ম হয়ে মরতে হবে। তাই আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে। শ্রাবণ শ্রাবণ শ্রাবণ, আমার তো মন চায় আমি সবার আগে ওকেই রক্ত খেয়ে মেরে ফেলি। ও আমার প্রতিটা কাজে বাধা হয়ে দাঁড়ায়। নিজের রাগকে সংযত রাখো এভিক। আমাদেরও সময় আসবে যখন ওই শ্রাবণ আমাদের শক্তির সাথে পেরে উঠবে না। তাই আমাদের সেই সময়টার জন্যে অপেক্ষা করতে হবে। তুমি জানো তো এভিক সেই সময়টা কবে? তিয়াসার কথা শুনে শয়তানি হাসি দিয়ে এভিক বলল, হ্যাঁ আমি জানি তিয়াসা, পূর্ণিমার রাতে পিওর ভ্যাম্পায়ারদের শক্তি বাড়ে আর আমাদের মতো খারাপ রক্তচোষা ভ্যাম্পায়ারের শক্তি কমে যায়। ঠিক একইভাবে অমাবস্যার রাতে পিওর ভ্যাম্পায়ারদের শক্তি চলে গিয়ে তারা সাধারণ ভ্যাম্পায়ার হয়ে যায়, আর আমরা সেদিন রাতে অসীম শক্তির অধিকার লাভ করি। সেদিন পিওর ভ্যাম্পায়ারেরা আমাদের কাছে কিছুই নয়। হ্যাঁ এভিক, তুমি ঠিক বলেছ। তাই আমাদের সেই অমাবস্যা রাতের জন্য অপেক্ষা করতে হবে। এখন চলো আমরা এখান থেকে চলে যাই। তারপর আর এক মুহূর্তও দেরি না করে এভিক আর তিয়াসা উড়ে সেখান থেকে চলে গেল। আর সেখানে পড়ে রইল বৃদ্ধা ও বৃদ্ধর রক্তশূন্য প্রাণহীন দেহ। চাঁদনির বেডের সামনে সোফার ওপর পায়ের ওপর পা তুলে বসে এক নজরে চাঁদনির দিকে তাকিয়ে আছে শ্রাবণ। আর মনে মনে বলছে, দুষ্টু পাখির ঘুম দেখো। একজন পিওর ভ্যাম্পায়ারের গলায় কামড় বসিয়ে তার ঘুম কেড়ে নিয়ে কি সুন্দর করে নিজে ঘুমিয়ে আছে। যেন ওর মতো নিষ্পাপ মেয়ে আর দুটো হয় না। ইচ্ছে তো করছে ছুটে গিয়ে গলায় দাঁত বসিয়ে দিয়ে রক্ত চুষে নেই, কিন্তু কি আর করার, সেটাও তো পারবো না।
এই মেয়েটা যে তার দুষ্টুমিতে এই পিওর ভ্যাম্পায়ারের মনটাকে কেড়ে নিয়েছে। আচ্ছা, ওকে যেমন মিষ্টি দেখতে ওর রক্তও কি তেমনই মিষ্টি হবে? একটু খেয়ে দেখব। একটু খাই না, বেশি একটা সমস্যা হবে না। কথাগুলো মনে মনে ভেবেই চাঁদনির কাছে এসে বসল শ্রাবণ। তারপর নিজের বিশাল দাঁতগুলো বের করে এগিয়ে গেল চাঁদনির গলার কাছে। তারপর চাঁদনির গলায় কামড় দেওয়ার বদলে গভীর চুমু একে দিল শ্রাবণ। চাঁদনি হালকা নড়েচড়ে উঠলে শ্রাবণ দ্রুত সেখান থেকে সরে সোফায় গিয়ে বসল। তারপর মুচকি হেসে বলল, মাই স্লিপিং কুইন। লাইব্রেরিতে গালে হাত দিয়ে বসে আছে চাঁদনি। মুখে যেন এক চিলতে মেঘ জমে আছে তার। মনটা যে ভীষণ খারাপ তা দেখেই বোঝা যাচ্ছে। চাঁদনিকে মন খারাপ করে বসে থাকতে দেখে হৃদয় এসে চাঁদনির মুখামুখি বসে বলল, কি হয়েছে দুষ্টু পাখি, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? হৃদয়ের কথা শুনে অসহায় দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকালো চাঁদনি। তারপর ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফেস করে বলল, আজকে আমার বেস্টুরা একজনও আসেনি। ওদের ছাড়া নিজেকে কেমন একা একা লাগছে। পেতনি দুটো কই গিয়ে ঘুম পাড়ছে কে জানে। আমার কথা কি ওদের একবারও মনে পড়ছে না? চাঁদনির কথা শুনে হৃদয় যেন সুযোগ পেল। তাই চাঁদনির আরও একটু কাছে গিয়ে বসে বলল, ওহো দুষ্টু পাখি, তুমি প্লিজ মন খারাপ করো না। তোমাকে এমন মেঘে ঢাকা মুখে একটুও ভালো লাগে না। তোমার মুখে সব সময় হাসি আর দুষ্টুমিটাই বেশি ভালো লাগে। প্লিজ একটু হাসো। কথাগুলো বলেই চাঁদনির হাতের ওপর হাত রাখল হৃদয়। আড়াল থেকে শ্রাবণ এতক্ষণ সবকিছু দেখছিল। হৃদয়কে চাঁদনির হাত ধরতে দেখে রাগে চোখ মুখ রক্তবর্ণ ধারণ করল শ্রাবণের। হাতের মুঠ শক্ত করে হৃদয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণ। প্লিজ দুষ্টু পাখিটি, আমার একটু হাসো। এমন মন মরা হয়ে থেকো না প্লিজ। তোমার বেস্টুরা আসেনি তো কি হয়েছে, আমি তো আছি, তুমি আমার সাথে কথা বলো, দুষ্টুমি করো, তবুও একটু হাসো। হৃদয়ের কথা শুনে চাঁদনি কিছু বলবে তার আগেই শ্রাবণী এসে বলে উঠল, তার কোনো দরকার নেই হৃদয়, দুষ্টু পাখির বেস্টু চলে আসছে, তাই আপনি এখন যেতে পারেন। শ্রাবণীকে দেখে মুখে হাসি ফুটে উঠল চাঁদনির। আর হৃদয়ের মুখটা মেঘে ঢেকে গেল। হৃদয় মনে মনে বলল, হারামিটা আর আসার সময় পেল না। আর একটু হলেই চাঁদনিকে পটিয়ে ফেলতাম। মাঝখানে এসে পড়ে সবকিছু গন্ডগোল করে দিল। কথাগুলো ভেবেই রাগে ফোঁস ফোঁস করতে করতে চলে গেল হৃদয়। হৃদয় চলে যেতেই শ্রাবণী চাঁদনির পাশে এসে বসে বলল, কি রে দুষ্টু পাখি, ওই হৃদয়ের সাথে তোর এত কথা কিসের হুমম? নাকি এর মাঝেই পটে গেলি? শ্রাবণীর কথা শুনে শ্রাবণীর চুল ধরে টান দিয়ে ইচ্ছা মতো চিমটি কেটে দিল চাঁদনি। তারপর রাগী গলায় বলল, ফৈন্নি পেতনি, এতক্ষণ কই ছিলি তুই? আর ওই হারামি মিতু তিতু কই? তোরা জানিস তোদের ছাড়া আমার কতটা খারাপ লাগছিল একা একা। তোরা নাই তাই এই সুযোগে ওই হৃদয় নাকি গরুদয় আমার সাথে ভাব জমাতে এসেছিল। মন খারাপ ছিল বলে কিছু বলতেও পারলাম না। সরি রে সোনা, আসলে আমি মিতুকে দেখতে গিয়েছিলাম। তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আর মিতু হয়তো কয়েকদিন আসতে পারবে না। কাল রাতে ওর ওপর কিসে যেন এটা করেছিল যার জন্যে ও অসুস্থ বিছানায় পড়ে আছে।
কি বলছিস কি তুই শ্রাবণী, এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানলাম না। তুই আমায় রেখে একা কেন ওরে দেখতে গেলি? আমিও যাব। তুই যাবি মানে? ক্লাস করবি না আজকে? না রে, মিতুকে দেখার জন্যে মনটা ছটফট করছে, চলো না আগে ওকে একটু দেখে আসি। হঠাৎ কি হলো ওর? চাঁদনির কথা শুনে শ্রাবণী মনে মনে বলল, তোকে দেখার জন্যে, তোর সাথে কথা বলার জন্যেও যে কেউ একজন ছটফট করছে, কথাটা ভেবেই শ্রাবণী বলে উঠল, আচ্ছা যাব, তুই একটু এখানে অপেক্ষা কর, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি, তারপর দুজন একসাথে মিতুকে দেখতে যাব। আচ্ছা আমিও তোর সাথে যাই। না না, তোর যেতে হবে না, আমি এই যাব আর আসব, তুই এখানেই আমার জন্যে অপেক্ষা কর। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। চাঁদনির কাছ থেকে শ্রাবণী উঠে বাইরে যেতেই চাঁদনি একটা বই হাতে নিয়ে পড়তে লাগল। হঠাৎ সামনে থেকে কারো কণ্ঠ শুনে বই পড়া বাদ দিয়ে সামনে তাকালো চাঁদনি। শ্রাবণ বাঁকা হেসে তাকিয়ে আছে চাঁদনির দিকে। নীল টি শার্ট এর ওপর কালো হুডিওয়ালা জ্যাকেট, কালো জিন্স প্যান্ট, হাতে দামি ওয়াচ পরা। গাঢ় বাদামি চোখগুলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনির দিকে। হালকা গোলাপি ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি, ফর্সা গালগুলোতে থাকা ছোট ছোট চাপ দাড়িগুলো যেন টানছে চাঁদনিকে। দেখেই ইচ্ছা করছে দাড়িগুলো ছুঁয়ে দিয়ে খেলা করতে। চাঁদনি হা করে তাকিয়ে শ্রাবণকে পর্যবেক্ষণ করছে। চাঁদনিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হালকা কেশে নিয়ে শ্রাবণ বলল, এই মেয়ে এভাবে একটা নিরীহ ছেলেকে চোখ দিয়ে গিলে খাচ্ছ? আমার বুঝি লজ্জা করছে না? শ্রাবণের কথা শুনে হেঁচকি উঠে গেল চাঁদনির। চাঁদনি বড় বড় চোখ করে হেঁচকি তুলতে তুলতে বলল, কি বলছেন কি আপনি? আমি কেন আপনাকে চোখ দিয়ে গিলে খেতে যাব? আপনি কি কোনো খাবার নাকি? হুমমটা তো দেখতেই পাচ্ছি, কি করছিলে এতক্ষণ? আচ্ছা বাদ দাও, কি করছো তুমি? শ্রাবণের কথা শুনে হাতে থাকা বইটা উঁচু করে ধরে পড়তে পড়তে চাঁদনি বলল, কিছু না, বসে বসে লুডো খেলছিলাম। কিন্তু আমি তো দেখছি তুমি বই পড়ছো। তো দেখতেই যখন পারছেন তাহলে কানার মতো জিজ্ঞেস করছেন কেন কি করছি? বাচাল একটা লোক। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়, তুমি আমায় কানা আবার বাচাল বলছো? তুমি তো দেখছি খুব ঝগড়াটে। শ্রাবণের কথা শুনে রাগী গলায় চাঁদনি বলল, তো কি বলবো শুনি? আপনি নিজেই যেচে এসে আমার সাথে বকবক করছেন, আবার আমাকেই ঝগড়াটে বলছেন। দেখুন মিস্টার, আমার এখন একদমই ঝগড়া করার মুড নেই, তাই আপনি এখন আসতে পারেন। কথাগুলো বলেই উঠে দাঁড়িয়ে হাতের বইটা লাইব্রেরির তাকের ওপর রেখে দিল চাঁদনি। তারপর পিছনে ঘুরতেই দেখল শ্রাবণ ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে জ্যাকেটের হাতা ফোল্ড করতে করতে চাঁদনির দিকে বাঁকা হেসে এগিয়ে আসছে। শ্রাবণকে এগিয়ে আসতে দেখে চাঁদনির সেদিনের শ্রাবণের গলায় কামড় দেওয়ার কথা মনে পড়ে গেল। ভয় চাঁদনি শুকনো ঢোক গিলে পিছুতে পিছুতে তুতলিয়ে বলল, আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম। কথাগুলো বলতে বলতে দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল চাঁদনির। শ্রাবণ চাঁদনির একদম কাছে চলে গিয়ে বলল, ওহ তাই, আচ্ছা চিৎকার করো তো দেখি কেমন পারো। সেদিন তো খুব সাহস নিয়ে আমার গলায় কামড় দিয়ে দৌড়ে পালিয়েছিলে। তা এখন সেই সাহস কই গেল তোমার দুষ্টু পাখি? শ্রাবণের কথা শুনে মনের ভিতরে ভয় পেলেও ওপরে নিজের চেহারায় সাহস এনে বলে উঠল চাঁদনি, আমার অনেক সাহস, আপনি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করেন তো আমি কিন্তু আবার সেদিনের মতো আপনাকে কামড় দিব বলে দিলাম। ওহ তাই বুঝি?
তো ঠিক আছে, এই নাও, আমি আমার গলা এগিয়ে দিলাম, পারলে সেদিনের মতো কামড় দিয়ে দেখাও তো। চাঁদনির একদম কাছে এসে দাঁড়িয়ে কথাগুলো বলল শ্রাবণ। চাঁদনি কি করবে ভেবে না পেয়ে মনে মনে ঠিক করলো আজকেও কামড় দিয়ে পালাবে। যে ভাবনা সেই কাজ, চোখ বন্ধ করে শ্রাবণকে কামড় দিতে গেল চাঁদনি। কিন্তু হলো তার উল্টো। চাঁদনি কামড় দেওয়ার বদলে শ্রাবণকে কিস করে বসল। বিষয়টা অনুভব হতেই চোখ মেলে তাকালো চাঁদনি। আর দেখতে পেল শ্রাবণ ওর দিকে দুষ্টু হেসে তাকিয়ে আছে। সাথে সাথে চাঁদনি শ্রাবণকে শরীরের সব শক্তি দিয়ে ধাক্কা দিল পালানোর জন্যে। কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ শ্রাবণ তার জায়গা থেকে এক চুলও নড়েনি। শ্রাবণ হঠাৎ করেই চাঁদনির কোমর জড়িয়ে ধরে বলল, এটা কি হলো চাঁদ পাখি? এভাবে একটা নিরীহ ছেলের ওপর টর্চার করার কোনো মানে হয়? এখন যদি আমি দম বন্ধ হয়ে মারা যেতাম তাহলে তোমার কি হতো বলো তো? তুমি তো বিয়ের আগেই বিধবা হতে। দে দেখুন না, আপনি আমায় ছাড়ুন বলছি, আমি কিছু করিনি। ওটা ভুল করে মিস্টেক হয়েছে। আমি বা বাইরে যাব, ছাড়ুন আমায়। উহুতা বললে তো মানব না, ভুল যখন তুমি করেছো শাস্তি তোমায় পেতেই হবে। তুমি আমায় একটা কামড় আর একটি হাম্মি দিয়েছ, আমিও তোমায় দিয়ে শোধ করে দিব। শ্রাবণের কথা শুনে বড় বড় করে তাকালো চাঁদনি। তারপর বলল, মাম মানে কি হুমম? আমি বাইরে যাব। এই শ্রাবণী, দেখ এই লোকটা কি করছে। চাঁদনির মুখে কথাটা শুনতাই চাঁদনিকে ছেড়ে পিছনে তাকালো শ্রাবণ। এই সুযোগে চাঁদনি ফুরুত দৌড়ে লাইব্রেরির দরজার কাছে গিয়ে শ্রাবণের দিকে ফিরে তাকিয়ে চাঁদনি বলল, বেটা আফগানিস্তানের কান কাটা লেজ বিশিষ্ট চিংড়ি মাছ। এরপর কখনো আমার পিছু লাগতে আসলে একদম খুন করে ফেলব। কথাটা মনে রাখিস বেটা গুইসাপের বাদুড়ে জামাই। কথাটা বলেই নিজের নাকে একটা ঘষা দিয়ে দৌড়ে পালালো চাঁদনি। চাঁদনির কথা শুনে শ্রাবণ হাসতে হাসতে বলল, আমায় তো অলরেডি প্রেমের তীর মেরে খুন করেই ফেলেছ জান। বুকে হাত দিয়ে আর কি খুন করবে? তোমাকে তো আমার চাই, যে কোনো কিছুর মূল্যে চাই তোমায় আমি। কথাগুলো বলেই বাঁকা হাসল শ্রাবণ। শ্রাবণের কাছ থেকে ছাড়া পেয়ে বাইরে বেরিয়ে শ্রাবণীকে খুঁজতে লাগলো চাঁদনি। আর শ্রাবণীর গুষ্টি উদ্ধার করতে লাগল। শ্রাবণীর ঘরের শ্রাবণী তরে আজকে সামনে পাই একদম কাঁচা খেয়ে ফেলব। ফাজিল মাইয়া আমারে ওই শ্রাবণীর কাছে রেখে নিজে উধাও হয়ে গেছে। আজকে তোর একদিন কি আমার 32 দিন। কিরে দুষ্টু পাখি, একা একা কার সাথে বকবক করছিস? পিছন থেকে শ্রাবণীর কথা শুনে শ্রাবণীর দিকে রাগী চোখে তাকায় চাঁদনি। তারপর দাঁতে দাঁত চেপে বলল, এতক্ষণ কার বিয়ে খাইতে গেছিলি হারামি মায়া? আমাকে ওই শ্রাবণী খাটাসের মুখের সামনে ফেলে রেখে কই গেছিলি তুই? আমি তো তোকে বলেই গেলাম চাঁদ, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। কিন্তু তুই শ্রাবণের মুখের সামনে ছিলি মানে? ঠিক বুঝলাম না। শ্রাবণীর কথা শুনে হুঁশ হলো চাঁদনির। চাঁদনি কথা ঘুরিয়ে বলল, বাদ দে, কিছু হয়নি। চল তাড়াতাড়ি মিতুকে দেখতে যাব। হুমম চল। মিতুর দুই পাশে বসে আছে শ্রাবণী আর চাঁদনি। দুজনে মিতুর দু হাত শক্ত করে ধরে আছে। আর মিতু হু হু করে কেঁদে চলেছে এক নাগারে। মিতুকে দেখেই বোঝা যাচ্ছে ও অসম্ভব ভয় পেয়েছে।
মিতুর মাথায় হাত বুলিয়ে চাঁদনি বলল, প্লিজ মিতু, এভাবে কাঁদিস না। কি হয়েছিল গত রাতে বল আমাদের। তোর গলাতেই বা কি হয়েছে? তুই এত ভয় পেয়ে আছিস কেন? কাল রাতে আমার ওপর ভ্যাম্পায়ারের মতো দুজন অ্যাটাক করেছিল চাঁদ। আমাদের সিলেটে ভ্যাম্পায়ার আছে। আমি কাল রাতে নিজে চোখে দেখেছি। একজন ছেলে ভ্যাম্পায়ার আর একজন মেয়ে। খুবই ভয়ানক দেখতে ওদের। আমার কথা কেউ বিশ্বাস করছে না চাঁদ। সবাই ভাবছে আমি পাগল হয়ে গেছি, কিন্তু বিশ্বাস কর আমি সত্যিই দেখেছি। মিতুর কথা শুনে চাঁদনি কিছু বলার আগেই মিতুর মা পাশে থেকে বলে উঠল, দেখো চাঁদনিমা, এই মেয়েটা সকাল থেকে সেই একই কথা বলে যাচ্ছে। আমরা যদি মেনেও নেই যে সত্যিই কোনো ভ্যাম্পায়ারের মতো কিছু ওকে মারতে এসে থাকে, তাহলে ওকে না মেরে গলায় এভাবে ব্যান্ডেজ করে দিল কে? ও বলছে ওকে নাকি বারান্দায় অ্যাটাক করেছিল, কিন্তু সকালে ওর রুমে এসে দেখি জানালা বারান্দার গ্রিল সব ভিতর থেকে লাগিয়ে রাখা। আমরা ওর কথার কিছুই বুঝতে পারছি না। ডাক্তার এসে দেখে ঘুমের ইনজেকশন দিয়ে গেছে, তবুও এই মেয়ের চোখে ঘুম নেই। কয়েকদিন পর বিয়ে পাত্রপক্ষ এসব জানতে পারলে কি হবে একবার ভাবতে পারছো? কথাগুলো বলেই আঁচলে মুখ গুজে কান্না করতে লাগলো মিতুর মা। মিতুর মাকে কি বলে সান্ত্বনা দিবে সে ভাষা চাঁদনি বা শ্রাবণীর কারো জানা নেই। শ্রাবণী সেই কখন থেকে মন মরা হয়ে চুপ করে বসে আছে। মিতু কান্না করতে করতে চাঁদনির হাত ধরেই ঘুমিয়ে পড়ল। নির্জন পাহাড়ি রাস্তা ধরে হেঁটে যাচ্ছে চাঁদনি আর শ্রাবণী। দুজনেরই মনটা ভীষণ খারাপ। মিতুর বাসা থেকেই ফিরছে ওরা। কারো মুখে কোনো কথা নেই, দুজনেই একদম নীরব হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে শ্রাবণী বলে উঠল, চাঁদ তুই এখন তাড়াতাড়ি বাড়ি চলে যা, আমাকেও বাসায় যেতে হবে, একটা কাজ আছে। আর হ্যাঁ, দ্রুত চলে যাবি কিন্তু সন্ধ্যার আগে। এখান থেকে তো তোর বাসা বেশি দূরে নয়, তাই সমস্যা হবে না। এত তাড়াতাড়ি করছিস কেন বলতো? আমার তো এই সময় পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে ভালোই লাগছে। তবে মিতুর কথা ভাবতেই বুকের ভিতরটা হু হু করে উঠছে। একদিনেই কি হাল হয়েছে মিতুর। জানি না ওর সাথে ঠিক কি হয়েছিল। হুমম, তাই তো তোকে বলছি সন্ধ্যার আগে বাসায় চলে যা। কারণ আমরা ঠিক জানি না মিতুর সাথে কি হয়েছে। আমি চাই না তোর সাথেও এমন কিছু হোক। তাই সন্ধ্যার আগেই বাসায় চলে যা। আর হ্যাঁ, সাবধানে থাকিস, নিজের যত্ন নিস। কথাগুলো বলেই চাঁদনিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই শ্রাবণী উল্টো পথে দৌড়ে চলে গেল। চাঁদনি সেখানেই কিছুক্ষণ অবাক হয়ে শ্রাবণীর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাসায় যাওয়ার জন্যে পা বাড়াল। কিছুটা পথ হাঁটতেই চাঁদনির মনে হতে লাগলো ওকে কেউ ফলো করছে। খুব সূক্ষ্ম নজরে দেখছে কেউ ওকে। হঠাৎ এমন অনুভূতি হওয়ায় চাঁদনির শরীরের শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। যেন ভয় কাটা দিয়ে উঠল সারা শরীর। পিছনে ঘুরে তাকানোর সাহসটাও চাঁদনির হচ্ছে না এখন। চাঁদনি দ্রুত পা চালাতে লাগল। আর একা একাই বক বক করে বলতে লাগল, ইসস কেন যে আজকে স্কুটারটা সাথে আনলাম না। স্কুটারটা থাকলে এতটা ভয় করতে হতো না এখন আমার। কখন ভু করে বাসায় পৌঁছে যেতাম আমি। নিচের দিকে তাকিয়ে আনমনে দ্রুত হেঁটে চলেছে চাঁদনি আর ওপরের কথাগুলো ভাবছে। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে ওর সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে আসলো চাঁদনির দিকে। চাঁদনির খেয়াল হতেই দেখল ট্রাকটা খুব কাছে চলে এসেছে ওর। ভয় চাঁদনি চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিল।
কিন্তু একটু পরেও যখন চাঁদনি বুঝতে পারল ওর কিছু হয়নি বরং ও কারো বুকের সাথে লেপ্টে আছে তখন ভয়ে ভয়ে চোখ খুলল চাঁদনি। আর দেখল শ্রাবণ ওকে আষ্টেপৃষ্ঠে বুকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবেও। শ্রাবণকে দেখে অবাক হয়ে পাশে থাকা ট্রাকের দিকে তাকালো চাঁদনি। ট্রাকটা পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রাকের ভিতর কাউকে দেখা যাচ্ছে না। চাঁদনি ট্রাকের দিক থেকে চোখ সরিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে দেখল শ্রাবণের মুখে ভয় স্পষ্ট, যেন শ্রাবণের কলিজাটা কেউ বের করে নিতে চেয়েছিল কিন্তু পারেনি। শ্রাবণকে দেখে ঠিক এমনই লাগছে। শ্রাবণ রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ওই ট্রাকের দিকে। একটু পর ট্রাকের দিক থেকে চোখ সরিয়ে চাঁদনির দিকে তাকালো শ্রাবণ। চাঁদনিও শ্রাবণকেই দেখছে। চাঁদনির চোখে চোখ পড়তেই কিছু না বলে আচমকাই চাঁদনির কপালে আলতো করে চুমো একে দিল শ্রাবণ। তারপর আরো শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে। শ্রাবণের হার্টবিটগুলো গুনতে পারছে চাঁদনি। মুখে কিছু বলার ক্ষমতা যেন হারিয়ে গেছে ওর। ও শুধু অবাক হয়ে সবটা বোঝার চেষ্টা করছে। একটু পর শ্রাবণের কথায় ধ্যান ভাঙল চাঁদনির। শ্রাবণ চাঁদনিকে হালকা ছেড়ে দিয়ে বলল, এই মেয়ে নিজের সাথে আমাকেও কি মেরে ফেলার প্ল্যান করেছ নাকি তুমি? রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে দেখে হাঁটতে হয় জানো না? আমার আসতে আর একটু দেরি হলে কি হতো ভেবেছ একবার? তুমি জানো কিছুক্ষণের জন্যে হার্টবিট থেমে গিয়েছিল আমার। দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম আমি। তোমার কিছু হলে আমি কি করে বাঁচতাম বলো? তোমার মাথায় কি দুষ্টুমি করা ছাড়া আর কোনো বুদ্ধি নাই? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে শ্রাবণের বুক থেকে মাথা তুলে শ্রাবণের দিকে তাকালো চাঁদনি। তারপর অবাক হয়ে বলল, আমার কিছু হলে আপনার কি? আমি অ্যাক্সিডেন্ট হতে চলেছিলাম বলে আপনার দম কেন আটকে গিয়েছিল? কেন এত পাগলের মতো করছেন আপনি? কে হই আমি আপনার? আর আমাকে আপনি এভাবে জড়িয়ে রেখেছেন কেন আপনার বুকে, যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব? চাঁদনির কথা শুনে চাঁদনিকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো শ্রাবণ। তারপর অপরাধীর মতো মাথা নিচু করে বলল, সরি চাঁদনি, আসলে তোমায় অ্যাক্সিডেন্ট করতে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। প্লিজ তুমি কিছু মনে করো না। সন্ধ্যা হয়ে গেল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। কথাটা বলেই দৌড়ে শ্রাবণ কোথায় যেন চলে গেল। চাঁদনি হা করে তাকিয়ে রইল শ্রাবণের চলে যাওয়ার দিকে। কি হলো কিছুই মাথায় ঢুকছে না ওর। চাঁদনি মনে মনে বলল, ঈশ্বর, আমিও না সত্যিই একটা ইডিয়ট, ছেলেটা আমায় দুবার অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচালো। আর আমি কিনা ওনাকে একটা ধন্যবাদ না দিয়ে বরং শুধু প্রশ্ন করে গেলাম। এখন বাসায় চলে যাই, কালকে বরং কলেজে গিয়ে ওনাকে ধন্যবাদ দিয়ে দিব। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে বাসায় চলে গেল চাঁদনি। চাঁদনিকে বাসায় পৌঁছাতে দেখে শ্রাবণ ফিরে এলো সেই ট্রাকের কাছে। চাঁদনি বাসায় পৌঁছানো পর্যন্ত শ্রাবণ আড়াল থেকে চাঁদনির ওপর নজর রাখছিল। ট্রাকের কাছে পৌঁছেই খাদে অজ্ঞান হয়ে পড়ে থাকা ট্রাক চালকের কাছে চলে গেল শ্রাবণ। ট্রাক চালক লোকটা নেশায় পুরোপুরি মাতাল হয়ে ট্রাক চালাচ্ছিল। অজ্ঞান ট্রাক চালকের কাছে এসেই রাগে ফোঁস ফোঁস করতে লাগল শ্রাবণ। তারপর দাঁত কিরমির করে বলল, তোদের মতো নেশাখোর ড্রাইভারের জন্যেই কত শত নিরীহ মানুষ অকালে মারা যায়। আর আজকে তো তোর জন্যে আমি আমার চাঁদ পাখিকে হারাতে বসেছিলাম। তোর কোনো ক্ষমা নেই। কথাগুলো বলেই অজ্ঞান ট্রাক চালককে উঁচু করে তুলে ধরে গলায় নিজের বিশাল দাঁতগুলো বসিয়ে দিল শ্রাবণ। তারপর ঢক ঢক করে রক্ত চুষে খেতে লাগল।
রক্ত খাওয়া শেষ হতেই নিজের বিশাল বিশাল ধারালো নখগুলো দিয়ে লোকটার শরীর ছিঁড়ে টুকরো টুকরো করে পাহাড় থেকে ছুঁড়ে নিচে ফেলে দিল। তারপর রাগ কমাতে জোরে একটা গর্জন করে উঠল শ্রাবণ। শ্রাবণের গর্জনে কেঁপে উঠল পুরো পাহাড়। ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে অন্ধকার হয়ে গেছে চারিদিকে। হঠাৎ ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেয়ে পিছনে ঘুরে তাকালো শ্রাবণ। শ্রাবণের পিছনে শ্রাবণী ভ্রু কুঁচকে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ তাকাতেই শ্রাবণী বলে উঠল, কি হয়েছে ভাইয়া, তুমি এতটা রেগে আছো কেন? আর ওই লোকটাকে এভাবে মারলেই বা কেন? কি করেছে ও? ও আমার চাঁদ পাখিকে মারতে চেয়েছিল। আমি যদি আজকে ঠিক সময় না আসতাম তাহলে ওই ট্রাক দিয়ে আমার চাঁদ পাখিকে পিষে দিত। তাই ওর রক্ত খেয়ে ওকে মেরে ফেলেছি আমি। আমার চাঁদ পাখির যে ক্ষতি করতে চাইবে তারই এমন হাল করব আমি। কথাটা বলেই রাগ কন্ট্রোল করতে না পেরে ট্রাকটাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিল শ্রাবণ। শ্রাবণের এমন আচরণ দেখে শ্রাবণী বলল, ভাইয়া তুমি কি সত্যিই চাঁদকে ভালোবেসে ফেলেছ নাকি? তুমি কি ভুলে গেছো একটা পিওর ভ্যাম্পায়ার কখনো কোনো মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক করতে পারে না? এর পরিণতি কতটা ভয়াবহ। শ্রাবণীর কথা শুনে শরীরের সব শক্তি দিয়ে একটি গাছে জোরে করে ঘুষি মারল শ্রাবণ। সাথে সাথে গাছটা ভেঙে হুড়মুড়িয়ে নিচে পড়ে গেল। শ্রাবণের এমন আচরণে ভয়ে কেঁপে উঠল শ্রাবণী। শ্রাবণ চিৎকার করে বলল, হ্যাঁ আমার মনে আছে শ্রাবণী, ভুলিনি আমি যে আমি কোনো সাধারণ মানুষ নই, বরং আমি একজন পিওর রক্তচোষা ভ্যাম্পায়ার। আর কোনো পিওর ভ্যাম্পায়ারের সাথে কখনো কোনো মানুষের মিলন সম্ভব নয়। এর পরিণতি অনেক ভয়ানক। তবু আমি চাই আমার চাঁদ পাখিকে। কারণ আমি ওকে ভালোবাসি, খুব 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 ভালোবাসি আমি চাঁদনীকে। চাঁদনী আমার মন প্রাণ অস্তিত্ব জুড়ে মিশে গেছে। ওকে ছাড়া আমি আর এক মুহূর্তও নিজেকে ভাবতে পারি না। আমি যে কোনো কিছুর মূল্যে হলেও চাঁদনীকে চাই। আমার ভালোবাসাকে আমার বুকে সারা জীবনের জন্যে চাই আমি। কথাগুলো বলতে বলতে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল শ্রাবণ। শ্রাবণী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে শ্রাবণের পাশে বসে নরম গলায় বলল, সত্যিই ভাইয়া, আমি এতদিন ভেবেছিলাম তুমি হয়তো এমনি চাঁদনীকে নিয়ে মজা করো, কিন্তু তুমি যে ওকে সত্যি সত্যি এতটা ভালোবেসে ফেলেছ ভাবতে পারিনি আমি। কিন্তু ভাইয়া, তুমি যদি চাঁদনীকে নিজের করে নাও, এতে যে চাঁদনীর জীবন কতটা রিস্কি হয়ে যাবে সেটা তো তোমার অজানা নয়। তুমি কি চাও ভাইয়া যে চাঁদনী তোমার সামনে ধুকে ধুকে মরুক? না, আমি সেটা কখনোই চাই না। আমি বেঁচে থাকতে আমার চাঁদ পাখির কিছুই হতে দিব না আমি। ওর জীবন সুখে ভরে দিব আমি। কিন্তু আমি কখনোই এটা মানতে পারবো না যে আমার চাঁদনী অন্য কারো হবে। ও কোনো ছেলের সাথে কথা বললেই শরীর জ্বলে যায় আমার। আমি ওকে কি করে অন্য কারো সাথে সহ্য করব তুই বলতে পারিস শ্রাবণী? আমি বিয়ে করব চাঁদ পাখিকে, নিজের করে নিব ওকে আমি। ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব যা তা বলছো তুমি? এটা কখনোই সম্ভব নয় ভাইয়া। চাঁদনীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে এমন করলে। শ্রাবণীর কথার কোনো উত্তর দিল না শ্রাবণ। কিছুক্ষণ চুপ করে বসে থেকে গম্ভীর গলায় বলে উঠল, তুই মিতুর কাছে যা শ্রাবণী, ওর কাছে এখন সব সময় থাকা প্রয়োজন তোর। রাত হয়ে গেছে তিয়াসা আর এভিক যখন একবার মিতুর রক্তের স্বাদ পেয়েছে, যখন তখন আবার এটা করতে পারে মিতুর ওপর। আর তুমি কোথায় যাবে ভাইয়া? শ্রাবণীর কথার উত্তর না দিয়ে শ্রাবণ উড়ে চলে গেল সেখান থেকে।
আর শ্রাবণী একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, ভাইয়া তুমি নিজেও জানো না যে তুমি নিজের অজান্তেই চাঁদনির কত বড় ক্ষতি করতে চলেছ। চাঁদনিকে বিয়ে করলে তোমরা কেউই কখনো সুখী হতে পারবে না, বরং নিজেদের বিপদ ডেকে আনবে তোমরা। কথাগুলো ভেবেই মিতুর বাসার দিকে উড়ে চলে গেল শ্রাবণী। রাত 12টা। গভীর ঘুমে ঘুমিয়ে আছে চাঁদনি। জানালার কাঁচটা সরিয়ে আস্তে করে রুমে ঢুকল শ্রাবণ। তারপর সোজা গিয়ে চাঁদনির মুখোমুখি বসে তাকিয়ে রইল চাঁদনির দিকে। চাঁদনির ঘুমন্ত মুখটা কেমন নিষ্পাপ লাগছে দেখতে। চাঁদনির দিকে এক নজরে তাকিয়ে আছে শ্রাবণ। শ্রাবণের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে চাঁদনির হাতের ওপর গিয়ে পড়ল। শ্রাবণ সেটা খেয়াল করেনি। হাতে পানি পড়তেই চাঁদনি ঘুমের ঘোরে বলে উঠল, কান্না করছেন কেন এভাবে? আমার তো কিছু হয়নি, আমি তো ঠিক আছি। চাঁদনির কথা শুনে অবাক হল শ্রাবণ। শ্রাবণ বুঝতে পারছে না যে চাঁদনি ঘুমের ঘোরে কথা বলছে নাকি জেগে আছে। শ্রাবণকে অবাক করে দিয়ে চোখ মেলে তাকালো চাঁদনি। তারপর শ্রাবণের চোখের পানি মুছে দিয়ে উঠে বসে বলল, এভাবে কাঁদছেন কেন? তুমি জেগেছিলে চাঁদনি? হুমম, কারণ আমি জানতাম আপনি আসবেন, তাই আপনার জন্যেই জানালার কাঁচটা না লাগিয়ে ঘুমের ভাব করে শুয়েছিলাম। তুমি কি করে জানলে আমি আসব? কারণ আমি জানি আপনি গত কয়েকদিন হলো প্রতিদিন রাতেই আমার রুমে আসেন, আর সারা রাত ধরে আমার দিকে হা করে হ্যাবলার মতো তাকিয়ে থাকেন। কিন্তু আপনি এমন কেন করেন শ্রাবণ? চাঁদনির কথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ চাঁদনির দিকে তাকিয়ে রইল শ্রাবণ। তারপর কিছু না বলেই আচমকা চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি যেন এতে একটুও অবাক হল না, বরং মুচকি হেসে চাঁদনি বলল, কি হই আমি আপনার যে আমার জন্যে আপনার চোখে পানি আসে? আমি না সব সময় আপনার সাথে ঝগড়া করি? তাহলে এত কেন ভাবেন আপনি আমায় নিয়ে? কেনই বা প্রতিদিন রাতে এসে আমার দিকে হা করে তাকিয়ে থাকেন? কারণ আমি তোমায় ভালোবাসি চাঁদ পাখি, খুব বেশি ভালোবাসি আমি তোমায়। শ্রাবণের কথা শুনে মুচকি হাসল চাঁদনি। কিন্তু শ্রাবণকে কিছু বুঝতে না দিয়ে মুখটাকে রাগী লুক বানিয়ে শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চাঁদনি বলল, ভালোবাসেন মানে কি হুমম? আর কবে থেকে ভালোবাসেন আপনি আমায়? মুহূর্তেই চাঁদনির রূপের এমন পরিবর্তন দেখে অবাক হল শ্রাবণ। তারপর কিছু একটা ভেবে চাঁদনিকে অবাক করে দিয়ে চাঁদনির কোলে মাথা রেখে শুয়ে পড়ল শ্রাবণ। তারপর বাঁকা হেসে বলল, আমি আমার চাঁদ পাখিকে তখন থেকে ভালোবাসি যখন থেকে আমার চাঁদ পাখি আমায় ভালোবাসে মনে মনে। কিন্তু সব সময় ঝগড়ার আড়ালে সেই ভালোবাসা লুকিয়ে রাখে। আমি আপনাকে ভালোবাসি মা মানে? কে বলেছে আপনাকে এই কথা? কেউ বলেনি। আমি জানি চাঁদ পাখি তুমি আমায় ভালোবাসো। এতদিন শিওর ছিলাম না, কিন্তু আজকে তোমার আচরণে শিওর হয়ে গেলাম। শ্রাবণের কথা শুনে শুকনো ঢোক গিলে চাঁদনি মনে মনে বলল, আমি আবার কেমন আচরণ করলাম যে এই ফাজিলটা আমার মনের কথাটা ধরে ফেলল? মনে মনে বিয়ে করবে আমায় চাঁদ পাখি? হঠাৎ শ্রাবণের মুখে বিয়ের কথা শুনে চমকে উঠল চাঁদনি। তারপর বিস্ফারিত চোখে শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ উঠে বসে চাঁদনির গালে নিজের হাত রেখে বলল, বিয়ে করবে আমায় চাঁদনি? তোমাকে ছাড়া যে আর নিজেকে ভাবতে পারছি না আমি। হবে আমার আগামী দিনের পথ চলার সাথী। কথা দিচ্ছি নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখবো আমি তোমায়।
শ্রাবণের কথা শুনে নিজের গালে রাখা শ্রাবণের হাতের ওপর হাত রাখল চাঁদনি। তারপর শ্রাবণের দিকে তাকিয়ে হালকা লজ্জামাখা হাসি দিয়ে মাথা নিচু করে বলল, হুমম, আপনি আপনার ফ্যামিলি নিয়ে আব্বুর কাছে প্রস্তাব পাঠান, আমি আপনাকেই আমার জীবন সঙ্গিনী করতে চাই। না চাঁদনি, আমি তোমার আব্বুর কাছে প্রস্তাব পাঠাতে পারবো না, আর না তোমায় সবার সামনে বিয়ে করতে পারবো। ঠিক বুঝলাম না শ্রাবণ, আপনি কি আমায় ভালোবাসেন না? বউ করে পেতে চান না? চাই, চাঁদ পাখি, খুব 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 বেশি করে চাই। কিন্তু আমাদের বিয়েটা আমরা প্রকাশ করতে পারবো না। কিন্তু কেন? সব কেনর উত্তর দেওয়া সব সময় সম্ভব হয় না। আমি তোমায় বিয়ে করব, কিন্তু সবার আড়ালে, এমনকি তোমার পরিবারের কেউই আমাদের বিয়ের ব্যাপারে জানবে না। এটা কখনোই সম্ভব নয় শ্রাবণ। আমি আমার বাবা মাকে না জানিয়ে কখনোই আপনাকে বিয়ে করতে পারবো না। চাঁদনির কথা শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইল শ্রাবণ। তারপর চাঁদনির দিকে তাকিয়ে নরম সুরে বলল, এখন ঘুমিয়ে পড়ো চাঁদ পাখি, আমি চলে যাচ্ছি। কাল কলেজে কথা হবে এ বিষয়ে। কথাটা বলেই চাঁদনিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই জানালা দিয়ে চলে গেল শ্রাবণ। আর চাঁদনি হা করে তাকিয়ে রইল শ্রাবণের চলে যাওয়ার দিকে। শ্রাবণ চলে যেতেই চাঁদনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের টেডিবিয়ারটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল 8টা। চাঁদনির আম্মু কিচেনে সকালের ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। হঠাৎ চাঁদনি গিয়ে ওর মাকে পিছন থেকে জড়িয়ে ধরল। মেয়ের এমন কাণ্ড দেখে অবাক হয়ে চাঁদনির আম্মু বলল, কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? আমার দুষ্টুরানির তার আম্মুর প্রতি এত ভালোবাসা। ওহ আম্মু, তুমিও না? কোথায় জিজ্ঞেস করবে আমার কি চাই, তা না তুমি যাতা বলে যাচ্ছ। হুমম, কিছু যে চাই সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু কি চাই শুনি যার জন্যে আমার মেয়ের আজকে এত আদর আমার প্রতি? আম্মুর কথা শুনে লজ্জামাখা মুখ করে চাঁদনি বলল, আম্মু, আমি একজনকে ভালোবাসি, আর সেও আমায় ভালোবাসে। হা হা হা, সকাল সকাল এমন জোকস বলতে এসেছিস তুই চাঁদ? তুই কাউকে ভালোবাসিস আর তোকেও কেউ ভালোবাসে, এটা বিশ্বাস করা যায়? তুই শুধু দুষ্টুমি আর ঝগড়াই করতে পারিস, প্রেম নয়। আজব তো, বিশ্বাস করা যায় না কেন শুনি? আম সিরিয়াস আম্মু, আমি সত্যিই একজনকে ভালোবাসি, আর ওর নাম শ্রাবণ। আমাদের কলেজেই পড়েও। চাঁদনির কথাগুলো এবার সিরিয়াসলি নিল ওর আম্মু। তারপর একটু নরম হয়ে বলল, কত দিন হলো চলছে তোদের রিলেশন? 2 দিন। কি মাত্র 2 দিনের রিলেশনেই তোরা বিয়ে করতে চাইছিস? তোর কি মাথা খারাপ হয়েছে চাঁদ? এত তাড়াতাড়ি কোনো সম্পর্ক হয়? আরে আম্মু, তুমি এত হাইপার হচ্ছ কেন? আগে আমার কথাগুলো তো সব শুনবে নাকি? শ্রাবণের আমার ভালোবাসার সম্পর্ক 2 দিন। তবে আমরা একে অপরকে আগে থেকেই চিনি। শ্রাবণী সেই ছেলে যে দুবার আমায় ভয়ানক অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। তারপর চাঁদনি ওর আম্মুকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলল। সব শুনে চাঁদনির আম্মু বললেন, হুমম, তোর কথা শুনে তো মনে হচ্ছে ছেলেটা তোকে সত্যিই ভালোবাসে চাঁদ। তবুও আমি শিওর হতে চাই, কারণ বিয়েটা কোনো খেলনা নয়, এর সাথে জড়িয়ে আছে সারা জীবনের সুখ, দুঃখ ও ভবিষ্যৎ। তুই আজ বিকেলে একবার শ্রাবণকে নিয়ে আয় বাসায়, আমি ওর সাথে কথা বলতে চাই। আম্মুর কথা শুনে আম্মুকে জড়িয়ে ধরল চাঁদনি। তারপর আম্মুর গালে চুমু একে দিয়ে বলল, ও ও ও, আমার সোনা আম্মু, ভালো আম্মু, লক্ষ্মী আম্মু। আমি বিকেলেই ওকে নিয়ে আসবো বাসায়। তারপর সকালের ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি কলেজে চলে গেল চাঁদনি। কলেজে পৌঁছেই পাগলের মতো শ্রাবণকে খুঁজতে লাগলো চাঁদনি।
চাঁদনিকে এমন উত্তেজিত হয়ে কাউকে খুঁজতে দেখে শ্রাবণী দৌড়ে এসে চাঁদনির হাত ধরে বলল, কিরে দুষ্টু পাখি, কি হয়েছে তোর? এভাবে এদিক ওদিক ছুটে বেরিয়ে কাকে খুঁজছিস তুই? তুই শ্রাবণকে কোথাও দেখেছিস? শ্রাবণী? আমি ওকে কোথাও দেখছি না। কেন? ও কি আজকে কলেজে আসেনি? চাঁদনির কথা শুনে চাঁদনির হাতটা ছেড়ে দিল শ্রাবণী। তারপর ভয়ার্ত গলায় বলল, তুই শ্রাবণকে কেন খুঁজছিস চাঁদ? দরকার আছে বলেই তো খুঁজছি, তাই না? কথাটা বলেই লাইব্রেরির দিকে চলে গেল চাঁদনি। আর শ্রাবণী সেখানেই দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হল। চাঁদও ভাইয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এ ভালোবাসার পরিণতি যে খুব ভয়াবহ হবে চাঁদের জন্য। লাইব্রেরিতে পৌঁছেও শ্রাবণকে পেল না চাঁদনি। শেষে মন খারাপ করে কলেজের মাঠে এসে একটা গাছের নিচে মন খারাপ করে বসে পড়ল। সেখানেই ওরা তিন বান্ধবী সব সময় আড্ডা দেয়। ওই চাঁদ দেখ কে এসেছে কলেজে। শ্রাবণীর কথা শুনে শ্রাবণীর দিকে তাকালো চাঁদনি, আর দেখল মিতু হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে। মিতুকে দেখেই মুখে হাসি ফুটে উঠল চাঁদনির। চাঁদনি দৌড়ে গিয়ে মিতুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস টিটু? তোকে অনেক মিস করেছি রে এই দুদিন। তোর শরীর এখন কেমন? আমি ভালো আছি চাঁদ, কিন্তু তুই ভালো নেই। কি হয়েছে তোর বলতো? কেন এভাবে আনমনা হয়ে বসেছিলি তুই? মিতুর কথা শুনে মিতুকে ছেড়ে দিয়ে চাঁদনি বলল, তোদের কাছে আমি কখনো কোনো কিছু লুকাই না, তাই আজকেও লুকাবো না, কারণ তোরা আমার সব চাইতে কাছের দুজন মানুষ, আমার বেস্টু। আমি শ্রাবণকে ভালোবাসি আর শ্রাবণও আমাকে। চাঁদনির কথা শুনে শক্ত করে চাঁদনির হাত ধরে ঝাঁকি দিয়ে শ্রাবণী বলল, চাঁদ কি বলছিস কি তুই এসব? যা বলছিস ভেবে বলছিস তো? কারো সম্পর্কে ভালো করে না জেনে শুনে মাত্র দু একদিনের পরিচয় এভাবে কাউকে ভালোবাসা যায় না চাঁদ। এটা শুধুই তোর আবেগ, আর আবেগের বশে কিছু করা মানে নিজের ক্ষতি করা। শ্রাবণীর কথা শুনে চাঁদনি অবাক চোখে তাকিয়ে বলল, তুই এভাবে কেন রিয়েক্ট করছিস শ্রাবণী? আর এত রেগেই বা আছিস কেন? আমি শ্রাবণকে সত্যিই ভালোবাসি, এটা আবেগ নয় শ্রাবণী, এটা শুধুই ভালোবাসা। আর আমি শ্রাবণকে বিয়ে করতে চাই। শ্রাবণও নিজে থেকে আমায় বিয়ের প্রপোজাল দিয়েছে। চাঁদনির কথা শুনে শ্রাবণীর ভয় যেন আরো বাড়তে লাগল। শ্রাবণী মনে মনে বলল, আমি তোকে কি করে বোঝাই চাঁদ, একজন পিওর ভ্যাম্পায়ারকে ভালোবাসা মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা। তোর জীবনটা শেষ হয়ে যাবে চাঁদ, আর সেটাও হবে ভাইয়া আর আমার চোখের সামনে, যেটা আমরা কেউই সহ্য করতে পারবো না। মনে মনে শ্রাবণী মনে মনে কথাগুলো বলছে, কিন্তু ওর চোখে পানি স্পষ্টভাবে ছলছল করছে। শ্রাবণীকে চুপ করে থাকতে দেখে মিতু বলল, এই শ্রাবণী, তোর কি হয়েছে বল তো? তুই এমন রিয়েক্ট কেন করছিস? আর কেনই বা এমন মুড অফ করে ছলছল চোখে দাঁড়িয়ে আছিস? মিতুর কথা শুনে চাঁদনিও জিজ্ঞেসু দৃষ্টিতে তাকালো শ্রাবণীর দিকে। শ্রাবণী কিছু বলবে তার আগেই শ্রাবণ পিছন থেকে শ্রাবণীকে ডেকে উঠল, এই শ্রাবণী, তোরা এখানে, আর আমি তোদের কোথায় কোথায় খুঁজে চলেছি। শ্রাবণের মুখে শ্রাবণীর সাথে তুই তুই করে কথা শুনে অবাক চোখে তাকালো মিতু আর চাঁদনি। ওদের আরো অবাক করে দিয়ে শ্রাবণ এসে শ্রাবণীর মাথায় টোকা দিয়ে বলল, ওই তুই আমার বউটাকে কি উল্টা পাল্টা বোঝাচ্ছিস হুমম? শ্রাবণের কথা শুনে শ্রাবণী মাথায় হাত দিয়ে বলল, ভাইয়া তুমি আমায় মারলে কেন? শ্রাবণীর মুখে ভাইয়া কথাটা শুনে মিতু আর চাঁদনি একসাথে চিৎকার করে বলে উঠল, ভাইয়া? হ্যাঁ চাঁদ পাখি, শ্রাবণী আমার বোন। আমরা দুজন যমজ ভাই বোন। তবে মায়ের মুখে শুনেছিলাম আমি ওর চাইতে কিছু সময়ের বড়।
শ্রাবণের কথা শুনে চাঁদনি কুমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে রাগী গলায় বলল, পেতনি শ্রাবণীর ঘরের শ্রাবণী, তোরে আজকে আমি একেবারে মেরাই ফেলব। এত বড় একটা কথা তুই আমাদের থেকে এতদিন লুকিয়ে রাখছিস, আর এখন কিনা তুই আমায় তোর ভাইয়ের বউ হতেও বাধা দিচ্ছিস? কেন রে, আমাকে বুঝি ভাবি হিসাবে পছন্দ হয় না তোর? চাঁদনির কথা শুনে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে শ্রাবণী, কোনো কথা বলছে নাও। শ্রাবণীর বিষয়টা শ্রাবণ বুঝতে পেরে চাঁদনি আর মিতুকে উদ্দেশ্য করে বলল, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি শ্রাবণীর সাথে কিছু জরুরি কথা বলেই এখনই ফিরে আসছি। আর তোমাদের জন্যে আরও একটা সারপ্রাইজ আনছি। কথাটা বলেই মিতু আর চাঁদনিকে কিছু বলতে না দিয়ে শ্রাবণীর হাত ধরে নিয়ে চলে গেল শ্রাবণ। ওরা চলে যেতেই মিতু বলল, চাঁদ, তুই একটা জিনিস খেয়াল করেছিস? ওরা দুজন ভাই বোন কেমন একটা অদ্ভুত না? এতদিন শ্রাবণীকে দেখেছি, আজকে শ্রাবণ ভাইয়াকেও কেমন অদ্ভুত টাইপের লাগলো। তুই তো সব কিছুতেই অদ্ভুত জিনিস খুঁজে বেড়াস মিতু। আমার চোখে তো তেমন কিছুই পড়েনি কখনো। জানি না তোর কেন এমন মনে হলো। আচ্ছা বাদ দে, এখন বল তোর আর শ্রাবণ ভাইয়ার রিলেশন হলো কি করে? আর কবে থেকে চলছে এসব যে একেবারে বিয়ে পর্যন্ত চলে গেলি? মিতুর কথা শুনে একে একে সব কিছু মিতুকে খুলে বলল চাঁদনি। সব শুনে মিতু বলল, আমার এখানেও একটা খটকা লাগছে চাঁদ। এখানে আবার কিসের খটকা লাগলো তোর শুনি? আরে গাধি, তোর কি একবারও মনে হয়নি শ্রাবণ ভাইয়া এত রাতে তোর রুমে কি করে যায় প্রতিদিন? গাধি আমি নই, গাধি হলি তুই পেতনি। আরে শ্রাবণ তো আমার রুমে প্রতিদিন জানালা দিয়ে যায়, কারণ আমার জানালায় গ্রিল নেই, কাঁচ আছে শুধু। আর কাঁচটা সরিয়ে একটা হাতিও রুমে ঢুকতে পারবে। হুমুম, সেটা মানলাম, কিন্তু তোর রুমের জানাটা তো অনেক উঁচুতে, সেখানে শ্রাবণ ভাইয়া কি করে ওঠে অত রাতে? মিতুর প্রশ্নের উত্তরে চাঁদনি কিছু বলবে তার আগেই সেখানে শ্রাবণ আর শ্রাবণী এসে হাজির হল। শ্রাবণীর মুখে এখন হাসি ফুটে আছে। শ্রাবণ আসতেই মিতু বলে উঠল, তা কি কথা হলো এতক্ষণ ভাই বোনের মাঝে? আর সারপ্রাইজটাই বা কি? মিতুর কথা শুনে চাঁদনির দিকে তাকিয়ে মিষ্টি হেসে শ্রাবণ বলল, আমি আজকেই আমার চাঁদ পাখিকে বিয়ে করব। আর আমাদের বিয়ের সাক্ষী হিসাবে থাকবে শ্রাবণী আর মিতু আপনি তুমি। আর আমাদের এই বিয়ের কথাটা আমরা চারজন ছাড়া আর কেউ জানবে না। শ্রাবণের কথা শুনে অবাক হয়ে চাঁদনি বলল, এটা আপনি কি বলছেন শ্রাবণ? এভাবে আমাদের বিয়ে করা কখনোই সম্ভব নয়। বাড়িতে সবাইকে জানাতে হবে। কাউকে না জানিয়ে আমি আপনাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আজকে বিকেলে আম্মু আপনাকে নিয়ে আমাদের বাসায় যেতে বলেছেন। আপনাকে দেখতে চায়, আপনার সাথে কথা বলতে চায় আম্মু। আমি আপনার আর আমার ব্যাপারে সবকিছু আম্মুকে বলে দিয়েছি শ্রাবণ। আপনি কি যাবেন না আম্মুর সাথে দেখা করতে? না চাঁদ পাখি, এখন কোনোভাবেই কাউকে জানানো সম্ভব নয় আমাদের বিয়ের ব্যাপারে। আমি যেটা বলছি সেটা মেনে নাও, এখন তোমার আম্মুকে কোনোভাবে সামাল দাও তুমি। কিন্তু আমাদের বিয়ের ব্যাপারে কাউকে কোন কিছুই বলা যাবে না এখন, তাতে আমাদের দুজনেরই বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতির ব্যাপারে তোমার কোন ধারণাও নেই চাঁদ পাখি। শ্রাবণের কথা শুনে পাশ থেকে মিতু বলে উঠল, এ আপনি কি বলছেন ভাইয়া? এভাবে কাউকে কিছু না জানিয়ে কিভাবে বিয়ে করবে চাঁদনি আপনাকে? ওর বাড়ির সবারও তো তোকে নিয়ে স্বপ্ন আছে, ওর বাবা মায়ের একমাত্র সন্তান, তারা কি চাইবে না নিজের মেয়ের বিয়েতে নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে সবাইকে জানিয়ে বিয়ে দিতে? মিতুর কথা শুনে পাশ থেকে শ্রাবণী বলে উঠল, ভাইয়া যেটা বলছে সেটা ঠিকই বলছে মিতু। তোরা কোন কিছু জানিস না তাই এভাবে ভাবছিস। এখন আসলেই চাঁদের সাথে ভাইয়ার বিয়েটা সম্পর্কে কাউকে কিছু জানানো যাবে না। তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওদের, যেটা আমি কিছুতেই চাই না, বা তুইও চাইবি না হয়তো। কিন্তু সবাইকে জানিয়ে বিয়ে করলে কি এমন ক্ষতি হবে শ্রাবণী, যেটা তোরা এভাবে লুকিয়ে যাচ্ছিস আমাদের থেকে? চাঁদনি এভাবে কিভাবে বিয়ে করবে শ্রাবণ ভাইয়াকে সবাইকে না জানিয়ে? মিতুর কথা শুনে পাশ থেকে শ্রাবণ বলে উঠল, তোমরা যেটা জানো না সেটা নিয়ে আর কথা বাড়িও না প্লিজ মিতু।
আমার কথা বোঝার চেষ্টা করো, আমি যেটা করছি চাঁদ পাখির ভালোর জন্যই করছি। প্লিজ চাঁদ পাখি, তুমি আমায় বিশ্বাস করো, চলো আমরা বিয়েটা করে ফেলি। কিন্তু এখন দয়া করে কাউকে জানাতে চেয়েও না, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। কথা দিচ্ছি তোমায়, আমি ধীরে ধীরে সবকিছুই জানতে পারবে তুমি। শ্রাবণের এভাবে কথা শুনে আর কিছু বলার ইচ্ছা হলো না মিতু ও চাঁদনির। তাই ওরা রাজি হয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা হলো। বেশ ভালোভাবেই শ্রাবণী আর মিতু সাক্ষী থেকে বিয়ে হয়ে গেল শ্রাবণ আর চাঁদনির। ওরা বিয়ের বন্ধনে জড়িয়ে গেল। স্বামী স্ত্রী হিসেবে দুজন ভালোবাসার পাখি স্বীকৃতি পেল। তারপর যে যার বাসায় চলে গেল। বিকেলে বাসায় ফিরতেই চাঁদনির মা চাঁদনি সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি হলো চাঁদনি, তুই একা ফিরলি যে, তোর সাথে ওই ছেলেটা কোথায়? আমি না তাকে নিয়ে আসতে বলছিলাম তোর সাথে। তুই কি আমার কথা ভুলে গেছিস? নাকি আমার সাথে সব মিথ্যা বলেছিলি সকালে? মায়ের কথায় কি বলবে বুঝতে পারছে না চাঁদনি। তারপরেও নিজেকে সামলে নিয়ে বলে উঠল, আসলে আম্মু, আমি সকালে তোমার সাথে দুষ্টামি করেছিলাম। তোমার কি মনে হয় তোমার এই দুষ্টু মেয়ে কারো সাথে প্রেমে করতে পারে? সেটা কখনোই সম্ভব নয়। আরে যে আমার প্রেমে পড়বে আমি তো তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবো। তুমি তো জানোই তোমার মেয়ে কতটা দুষ্ট। চাঁদনির কথা শুনে হা হা করে হেসে দিল ওর আম্মু। তারপর বলল, তুই আসলেই ইদানিং খুব দুষ্ট হয়ে গেছিস রে চাঁদ। এত কেন জ্বালাস বলতো আমায়? এত বড় মিথ্যা কথা তুই আমার কাছে বলতে পারলি? আমি তো বিশ্বাসই করে নিয়েছিলাম যে তুই হয়তো সত্যি কাউকে ভালোবেসে ফেলেছিস আর তাকে নিয়ে আসতে চাইছিস, কিন্তু তোর পাগলামি দিন দিন যেন বেড়েই যাচ্ছে। বুঝেছি, তোর আব্বুকে বলতে হবে তোর পাগলামি কথা, দুষ্টু মেয়ে কোথাকার। মায়ের কথা শুনে মায়ের গলা জড়িয়ে ধরে চাঁদনি বলল, আম্মু, তুমি এত কেন ওভার রিঅ্যাক্ট করছো বলো তো? আমি যেটা করেছি সেটা তো তোমার সাথে দুষ্টামি করেছি বলো। তুমি তো জানোই তোমার মেয়ে কতটা দুষ্ট। তাই বলে কি এত রাগারাগি করলে চলে বলো? আমার ভালো লাগছে না, আমাকে কিছু খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে আমার। কথাগুলো বলেই মায়ের গলা ছেড়ে দিয়ে রুমে চলে গেল চাঁদনি। তারপর মনে মনে বলল, আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই প্রথমবার তোমার কাছে আমি এত বড় একটা সত্যি কথা লুকিয়ে গেলাম। জানি না কি ভাববে তুমি আর আব্বু আমার বিষয়ে যখন সত্যিটা জানবে। কিন্তু বিশ্বাস করো আম্মু, আমি কখনোই চাইনি তোমাদেরকে এভাবে লুকিয়ে শ্রাবণকে বিয়ে করতে। কিন্তু ওর কথাটাও ফেলতে পারলাম না আমি। জানি না কেন এভাবে সবকিছু লুকিয়ে গেল সবার থাকে। তবে যখন জানতে পারবো তখন অবশ্যই সবার আগে আমি তোমাকে জানাবো আম্মু। প্লিজ আম্মু, তুমি আমায় ক্ষমা করে দিও। চাঁদনি চলে গেলে ওর মায়ের মনে কেমন যেন একটা খটকা কাজ করতে লাগলো। মেয়ের এমন ব্যবহারে চাঁদনির মা মনে মনে বলল, আমার কেন জানি না মনে হচ্ছে চাঁদনি, আজকে তুই আমার কাছ থেকে কোন কিছু লুকিয়ে গেলি। হয়তো কোনো বড় সত্যি, হয়তো সত্যিই তুই কাউকে ভালোবাসিস। নাকি আমার সাথে সত্যিই দুষ্টামি করে বললি জানি না আমি। তবে আমি তোকে বিশ্বাস করি, আমি জানি আমার চাঁদনি কখনো কোনো ভুল কাজ করতে পারে না। রাত 12:05। চুপচাপ বিছানায় শুয়ে আছে চাঁদনি, কিন্তু ওর চোখে ঘুম নেই, সারাক্ষণ একটা চিন্তাই মাথার মধ্যে ঘুরছে। ও কি করে পারলো বাবা মাকে কিছু না জানিয়ে শ্রাবণকে এভাবে বিয়ে করতে? যখন ওর বাবা মা জানতে পারবে তখন না জানি কতটা কষ্ট পাবে তারা। তারা কি আদৌ মেনে নিতে পারবে চাঁদনিকে, নাকি ভুল বুঝবে? এমন হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে চাঁদনির, যার কোন উত্তরই চাঁদনির জানা নেই। ভীষণ একা লাগছে নিজেকে, মনে হচ্ছে কারো সাথে একটু নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারলে খুবই ভালো লাগতো। কিন্তু কেন জানি না মনে হচ্ছে শ্রাবণ আজকে ওর কাছে আসবে না। ভাবতেই মুখটা আরো বেশি মলিন হয়ে উঠল চাঁদনির। মনটা ভীষণ খারাপ, তার শুয়ে আছে চুপচাপ। চোখের কোণে জমে আছে এক ফোঁটা অশ্রুজল। হঠাৎ জানালা খোলার শব্দে ধ্যান ভাঙল চাঁদনির। পিছনে ঘুরে জানালার দিকে তাকালো চাঁদনি।
তাকিয়ে দেখল শ্রাবণ এসে দাঁড়িয়েছে হাসি মুখে। শ্রাবণকে দেখতেই হাসি ফুটে উঠল চাঁদনির মুখে। কিন্তু হাসিটা বেশিক্ষণের জন্য হলো না, মন খারাপ করে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল চাঁদনি। একটু অবাক হয়ে চাঁদনির দিকে এগিয়ে গেল শ্রাবণ। তারপর চাঁদনির পাশে বসে আস্তে করে জিজ্ঞেস করল, কি হলো চাঁদ পাখি, কথা বলবে না আমার সাথে? আমি কি চলে যাব? তুমি কি রাগ করে আছো আমার সাথে? প্লিজ একটু কথা বলো, আজকে না আমাদের বাসর রাত। শ্রাবণের কথা শুনে আস্তে করে চাঁদনি বলে উঠল, প্লিজ শ্রাবণ, আপনি বাসর রাত বলে আর কোনো কথা বলবেন না। আপনার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু যতদিন না আব্বু আম্মু আমাদের বিয়ে সম্পর্কে না জানবে আর তারা মেনে না নেবে সে পর্যন্ত আমাদের কোন ফিজিক্যাল সম্পর্ক হবে না। আশা করি আমার কথাটা আপনি মাথায় রাখবেন শ্রাবণ। চাঁদনির কথা শুনে মুচকি হাসল শ্রাবণ। তারপর বলল, পাগলি একটা, আমি কি তোমায় বলেছি আমার সাথে এখনই বাসর করতে? আমিও চাই না যতদিন না সবাই জানবে কতদিন তোমার সাথে কোন শারীরিক সম্পর্কে জড়াতে। আমরা বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমরা কি বন্ধুর মতো থাকতে পারি না? আমি তোমাকে ভালোবাসি চাঁদনি, তোমার শরীরটাকে নয়। তাই যতদিন না আব্বু আম্মুকে আমাদের বিয়ের ব্যাপারটা জানাতে পারবো ততদিন আমরা স্বামী স্ত্রী হলেও বন্ধুর মতো থাকব। শ্রাবণের কথা শুনে মুচকি হেসে শ্রাবণের গলা জড়িয়ে ধরল চাঁদনি। তারপর বলল, সত্যিই তুমি অনেক ভালো শ্রাবণ। আমি ভুল কাউকে ভালবাসিনি, তুমি সত্যিই আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে বিশ্বাস করি শ্রাবণ। আই লাভ ইউ শ্রাবণ, আই লাভ ইউ। চাঁদনির কথা শুনে রহস্যময় হাসি দিল শ্রাবণ। কিন্তু শ্রাবণের সেই হাসির চাঁদনির দৃষ্টিগোচর হল না। তারপর চাঁদনিকেও বুকের মাঝে জড়িয়ে নিল শ্রাবণ। আর দুজনেই ঘুমিয়ে পড়ল একসাথে। চাঁদনি ঘুমিয়ে পড়লে চোখ মেলে তাকালো শ্রাবণ। তারপর চাঁদনির কপালে চুমু এঁকে দিয়ে মনে মনে বলল, আমি অনেক দুঃখিত চাঁদ পাখি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার কাছে সত্যি কথাটা বলতে পারলাম না। আমাদের বিয়ের কথা কখনোই আমরা কাউকে জানাতে পারবো না চাঁদ পাখি, এমনকি তোমার মা বাবা কেউ না। কারণ এর দ্বারা তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোমাকে আমার সামনে সব ভ্যাম্পায়াররা ছিঁড়ে ছিঁড়ে খাবে যদি ওরা জানতে পারে যে তুমি একজন মানুষ হয়ে আমার মতো একজন পিওর ভ্যাম্পায়ারকে বিয়ে করেছো। তাই আমি তোমার ভালোর জন্য আমাদের বিয়ের কথা কাউকে বলতে পারবো না চাঁদ পাখি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি বিয়ে করতে চাইনি চাঁদ পাখি, কিন্তু তোমাকে ছাড়া আমার থাকাটা অসম্ভব হয়ে গেছে, যে কারণে তোমাকে আমার বিয়ে করতেই হলো। চাঁদ পাখি, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না চাঁদ পাখি। যেখানেই থাকো যেভাবেই থাকো তুমি শুধু আমার আর কারো নয়। তোমার সাথে অন্য কাউকে কোনোদিনও মানতে পারবো না আমি। তুমি যদি অন্য কারো হও তাহলে আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। জোর করে হলেও তুমি আমার, আর ভালোবেসে হলেও তুমি শুধু আমার চাঁদ পাখি। তুমি আর কারো হতে পারো না, কখনোই না, কোনোদিনও না। বেঁচে থাকতেও তুমি আমার, মরে গেলেও তুমি আমার, তোমাকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না চাঁদ পাখি। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দিও, কখনো ভুল বুঝে আমার থেকে দূরে চলে যেও না চাঁদ পাখি। আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি চাঁদ পাখি। কথাগুলো ভেবে চাঁদনিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল শ্রাবণ। সকালে ঘুম ভাঙতেই চাঁদনি দেখল একা বিছানায় শুয়ে আছে ও। শ্রাবণ ওর পাশে নেই। চাঁদনি মুচকি হেসে উঠে বসে আড়মোড়া ভেঙে মনে মনে বলল, মাই সুইট হাজবেন্ড, আপনি কখন চলে গেছেন? খুব মিস করছি আপনাকে আমি। ভেবেছিলাম সকালে হয়তো আপনার মুখ দেখে ঘুম ভাঙবে আমার, কিন্তু আপনি যে তার আগেই এভাবে চলে যাবেন বুঝতে পারিনি। তবে গিয়েছেন, ভালোই করেছেন হয়তো, কারণ লজ্জায় হয়তো আপনার সামনে মুখই তুলতে পারতাম না আমি।
সত্যি খুব লজ্জা লাগছে আমার, আর জানি না আজ আমার দুষ্টুমিগুলো কোথায় হারালো। এত কেন লজ্জা লাগছে নিজের ভেতর? কথাগুলো ভেবে একা একাই মুচকি হাসল চাঁদনি। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে নাস্তার টেবিলে চলে গেল। নাস্তা শেষ করে ওর আম্মুর থেকে বিদায় নিয়ে স্কুটার নিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। কলেজের গেটে পৌঁছাতেই চাঁদনি দেখতে পেল ওর জন্যে মিতু আর শ্রাবণী দাঁড়িয়ে আছে কলেজের গেটের সামনে। চাঁদনিকে দেখেই এগিয়ে এলো ওরা। তারপর চাঁদনির সামনে এসে দুষ্টু হেসে শ্রাবণী বলল, কিরে দুষ্টু পাখি, বাসর কেমন হলো তোদের কাল রাতে? আমাদের কি বলা যাবে না? আমরাও একটু শিখে রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। বল বল কি কি করলি তোরা কাল রাতে, একটু শুনি, বল না প্লিজ। শ্রাবণীর কথার সাথে তাল মিলিয়ে নিতু বলল, হ্যাঁ হ্যাঁ দুষ্টু পাখি, বল না কি কি করলি কালকে, আমাদেরকেও একটু বল। শিখে রাখা ভালো, সামনে তো আমাদেরও এমন দিন আসছে, তাই না? মিতু আর শ্রাবণীর কথা শুনে চাঁদনি মুখ বেঁকিয়ে বলল, ছি ছি ছি, তোদের কি লজ্জা বলতে কোন কিছু নেই রে? তোরা কি লজ্জার মাথা খাইছিস নাকি সব? এসব ব্যাপারে জিজ্ঞেস করতে লজ্জা করে না তোদের? আর শ্রাবণী, তোকেও বলিহারি, তুই কিভাবে বলছিস এসব কথা? শ্রাবণ না তোর বড় ভাই হয়? বড় ভাই হয় তাতে কি হয়েছে, আমি কি তোর পর নাকি? বল। তুই না আমার বান্ধবী, ভাইয়াকে দিয়ে দরকার নাই, আমি তোর কাছ থেকে শিখব। বল না, বল কি কি করলি কাল বাসর রাতে, আমাদের খুব জানতে ইচ্ছে করছে। শ্রাবণীর কথা শুনে চাঁদনি কিছু বলবে তার আগেই পিছন থেকে শ্রাবণীর মাথায় টোকা দিয়ে শ্রাবণ বলল, ওই কি বলছিস কি তোরা হুমম, আমি যে এখানে দাঁড়িয়ে আছি সে খবর কি আছে তোর? দিন দিন যত বয়স বাড়ছে তত লজ্জা শরমের মাথা খাচ্ছিস, তাই না? একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব। যা এখান থেকে, আর আমাকে আমার বউয়ের সাথে গল্প করতে দে। শ্রাবণের কথা শুনে শ্রাবণী মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ জানি তো, এখন তো তুমি এটাই বলবে ভাইয়া। আমি আর তোমার কি হই বলো? এখন তো ওই পিশাচিনী দুষ্টু পাখি ভাবি আছে। আমরা আর কাবাব মে হাড্ডি হয়ে কি করব বল? তার চেয়ে বরং আমরা চলে যাই। চল রে চল মিতু, আমরা এখান থেকে চলে যাই, থাকতে দে ওদের একা। আমরা আর কেহই ওদের বল কথায় বলে না, সময় ফুরালে সবাই ভুলে যায়। কথাগুলো বলেই মুখ ফুলিয়ে দাঁড়ানো শ্রাবণী। শ্রাবণীর এমন কথা শুনে হু হু করে হেসে দিল চাঁদনি। তারপর আবার রাগ করে বলল, ওই পেতনি, তুই আমারে কি বললি আমি পিশাচিনী? আমি যদি পিশাচিনী হতাম না তাহলে সবার আগে আমি তোর ঘাড় মোটকে তোর রক্ত খেতাম। পেতনি কোথাকার! সবার কথা শুনে পাশ থেকে মিতু বলল, এই তোরা কি একটু থামবি? যখন তখন শুধু ঝগড়া আর ঝগড়া। আর পারি না আমি তোদের নিয়ে, জানতো ভাইয়া, আপনি চাঁদনিকে নিয়ে চলে যান। নতুন নতুন বিয়ে করেছেন, আপনাদেরও তো একটু প্রাইভেসি দরকার আছে। তাই আমরা আর আপনাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না। ওই শ্রাবণী, চলতো চল আমরা ওদিকে কোথাও গিয়ে বসি। ওদেরকে একটু একা থাকতে দে। কথাটা বলেই শ্রাবণীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শ্রাবণীর হাত ধরে নিয়ে চলে গেল মিতু। ওদের চলে যেতে দেখে শ্রাবণ বাঁকা হেসে চাঁদনির দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল। শ্রাবণের চোখ টিপ দেওয়া দেখে চাঁদনি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তারপর চাঁদনি কিছু বুঝে ওঠার আগেই শ্রাবণ ওকে কোলে তুলে নিল। শ্রাবণের এমন কাণ্ডে অবাক হয়ে শ্রাবণের দিকে তাকালো চাঁদনি। চাঁদনিকে এভাবে তাকাতে দেখে মুচকি হাসল শ্রাবণ। তারপর বলল, তোমাকে একটা কথা বলবো, রাখবে চাঁদ পাখি আমার কথাটা? কথা পরে বলবেন, আগে আমাকে নিচে নামান শ্রাবণ।
আশেপাশে কেউ দেখে ফেললে কি ভাববে বলুন তো? আমাকে নিচে নামান, আমার খুব লজ্জা করছে, আশেপাশে কেউ দেখলে খারাপ ভাববে। কেউ কিছু ভাববে না, তুমি খামোখা এত টেনশন করো না তো চাঁদ পাখি। এখন তুমি চোখটা একটু বন্ধ করো প্লিজ চাঁদ পাখি, আমার কথাটা শোনো। শ্রাবণের কথা শুনে চোখটা আরো বড় বড় করে চাঁদনি বলল, চোখ বন্ধ করব মানে আপনি এখন কি করবেন যে আমি চোখ বন্ধ করব? যেটা বলছি সেটা শোনো চাঁদ, এত বেশি বকবক না করে চোখটা বন্ধ করো, নইলে কিন্তু খবর আছে তোমার, বলে দিলাম, এটা তোমার স্বামীর আদেশ। শ্রাবণের কথা শুনে আর কিছু বলার সাহস পেল না চাঁদনি, তাই চুপ করে চোখটা বন্ধ করে রইল। চোখ বন্ধ করার সাথে সাথে কিছুক্ষণ পরে চাঁদনি অনুভব করল ও যেন হাওয়ায় উড়ে চলেছে অন্য কোথাও। এমন অনুভূতি হতেই চোখ খুলতে চাইল চাঁদনি, কিন্তু তার আগেই শ্রাবণ ওকে থামিয়ে দিয়ে বলল, খবরদার চাঁদ পাখি, এখন একটু চোখ খুলবে না তুমি। আমি যখন বলবো তখন চোখ খুলবে, তার আগে চোখ খোলা বারণ। শ্রাবণের কথা শুনে আর চোখ খুলল না চাঁদনি। চুপ করে শ্রাবণের গলা জড়িয়ে শ্রাবণের কোলে রইল। বেশ কিছু সময় পর চাঁদনিকে নামিয়ে দিল শ্রাবণ। তারপরে নরম কণ্ঠে বলল, চাঁদ পাখি, এখন তুমি নিজের চোখটা খুলতে পারো আর সামনের দিকে তাকাও। শ্রাবণের কথা শুনে চোখ মেলে তাকালো চাঁদনি। আর মুহূর্তেই অবাকের উপর অবাক হয়ে গেল। এই কোথায় দাঁড়িয়ে আছে ও? এই জায়গাটা তো আগে কখনো দেখেনি ও। অসম্ভব সুন্দর একটি জায়গা, চারদিকে সবুজে সবুজে ঘেরা। আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে চাঁদনি। ডান পাশে রয়েছে বিশাল বড় এক নদী আর বা পাশে গভীর জঙ্গল। এ যেন এক স্বপ্নপুরীতে চলে এসেছে চাঁদনি। জায়গার সৌন্দর্য দেখে মুহূর্তেই চাঁদনির মুখে হাসি ফুটে উঠল। চাঁদনি খুশিতে দৌড়াদৌড়ি শুরু করল একদিক থেকে আরেক দিক। চাঁদনির এমন আচরণ দেখে মুচকি মুচকি হাসছে শ্রাবণ। বেশ কিছুক্ষণ ছোটাছুটির পর হয়রান হয়ে চাঁদনি এক জায়গায় ধপ করে শুয়ে পড়ল। তারপর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল চাঁদনি। শ্রাবণ আর দেরি না করে চাঁদনির পাশে এসে শুয়ে পড়ল। তারপর মিষ্টি সুরে বলল, চাঁদ পাখি, জায়গাটা তোমার পছন্দ হয়েছে? শ্রাবণের কথা শুনে শ্রাবণের দিকে ঘুরে তাকালো চাঁদনি। তারপরে মুচকি হেসে বলল, অনেক বেশি পছন্দ হয়েছে শ্রাবণ আমার এই জায়গাটা। আমি এর আগে কখনো দেখিনি এই জায়গাটা। এটা কোন জায়গা আর এতটুকু সময়ের মধ্যে আপনি কিভাবে এখানে আমাকে নিয়ে আসলেন শ্রাবণ? চাঁদনির কথা শুনে কিছুটা থতমত খেয়ে গেল শ্রাবণ। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, কেন চাঁদনি, কিভাবে আসলাম, কি করে আসলাম সেটা জেনে তুমি কি করবে? তুমি শুধু বলো জায়গাটা তোমার পছন্দ হয়েছে কিনা। জায়গাটা তোমার পছন্দ হলেই আমি ধন্য। নিজের বউকে বিয়ের পরের দিন যদি একটা সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে না আসতে পারি, তাহলে কেমন স্বামী হলাম আমি বলতো? শ্রাবণের কথা শুনে কিছু বলল না চাঁদনি। বেশ কিছুক্ষণ অবাক নয়নে শ্রাবণের দিকে তাকিয়ে থেকে হুট করে জড়িয়ে ধরল শ্রাবণকে। তারপর বলল, আপনি সত্যিই অনেক ভালো শ্রাবণ, আপনাকে পেয়ে আমি সত্যিই অনেক ভাগ্যবান অনুভব করছি। আমি আপনাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি শ্রাবণ। আই লাভ ইউ শ্রাবণ, আই লাভ ইউ। চাঁদনি কথা শুনে চাঁদনিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল শ্রাবণ। তারপর বলল, তুমি তো আমাকে ভালোবাসো চাঁদ পাখি। তাহলে নিশ্চয়ই আমাকে অনেক বেশি বিশ্বাসও করো। তাহলে কি আমার একটা কথা রাখবে তুমি চাঁদ পাখি? বলতে পারো তোমার কাছে এটা তোমার বরের আবদার। শ্রাবণের কথা শুনে শ্রাবণের গলা ছেড়ে দিয়ে চাঁদনি মুচকি হেসে বলল,
বলে ফেলুন মাই কিউট হাসব্যান্ড, আপনার জন্য আপনার এই দুষ্টু বউটা কি করতে পারে। আপনার আদেশ আমি যথাযথ মেনে চলব। এইটা আপনার কাছে আপনার দুষ্টু বউয়ের প্রতিজ্ঞা। চাঁদনির কথা শুনে উঠে বসল শ্রাবণ, তারপরে সিরিয়াস ভাব নিয়ে বলল, তুমি তোমার বাসায় কিছু একটা বলে 7 দিনের জন্য আমার সাথে এক জায়গায় যেতে পারবে চাঁদনি? চলবে?